আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। সো বরাবরের মতো আজকে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম গুচ্ছের প্রিপারেশনের একদম শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ অন্যতম একটি অধ্যায় ভৌত আলোক বিজ্ঞান আলো তত্ত্ব সমূহ। আমরা আজকের ক্লাসের খেয়াল করবো যে জিএসটি তে আসছে তোমার এরকম অনেকগুলো কোশ্চেন, যেগুলো হচ্ছে তোমার থিওরিটিক্যাল এবং কিছু বেসিক ম্যাথমেটিক্যাল কোশ্চেন। অর্থাৎ মোটামুটি বলা যায় যে আমরা যদি বেসিকটা ক্লিয়ার করে যেতে পারি এই ক্লাসের মাধ্যমে খুবই সহজেই আমরা আনসার করতে পারবো। সো তাহলে আমরা কথা না বাড়িয়ে চলো শুরু করে দিই। সো প্রথমে তোমাদের জন্য রয়েছে কনসেপ্ট নাম্বার 1, যার ভৌত আলোক বিজ্ঞান আলো তত্ত্ব সমূহ। এখানে আমরা সহজে কয়েকটা তত্ত্ব দেখার চেষ্টা করব, তত্ত্বের মধ্যে কম্পারিজন দেখার চেষ্টা করব, কারণ এর মধ্যে যে কোনো একটা এবারও আসতে পারে, কারণ গত বছর একটা আসছে। সেই হিসাবে তত্ত্বগুলো তোমার আমি সংক্ষেপে একটু বলে দিই। মূলত 4 ধরনের তত্ত্ব আছে, ঠিক আছে? মূলত 4 ধরনের তত্ত্ব আছে। একটা হচ্ছে তোমার কণিকা তত্ত্ব, যেটাকে ইংরেজিতে বলা হয় অনেক সময় কর্পাসেল থিওরি, ঠিক আছে? আরেকটা হচ্ছে তোমার তরঙ্গ তত্ত্ব, ওয়েভ থিওরি। আরেকটা হচ্ছে তোমার তড়িৎ চুম্বকীয় তত্ত্ব, যেটাকে আমরা অনেক সময় বলে থাকি কি ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। এন্ড লাস্ট ওয়ান হচ্ছে তোমার কোয়ান্টাম তত্ত্ব। এখন এগুলোর আবিষ্কারক গুলোর নাম জানা দরকার। কণিকা তত্ত্ব আবিষ্কার করছে কি নিউটন, ইংল্যান্ডে। তরঙ্গ তত্ত্ব আবিষ্কার করছে কি হাইগেন্স, ক্রিশ্চিয়ান হাইগেন্স। হ্যাঁ, ওই যে সমতল তরঙ্গ, গোলীয় তরঙ্গ। আর তড়িৎ চুম্বকীয়, এটা তো আমরা জানি জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। আর কোয়ান্টাম তত্ত্ব তো ম্যাক্স প্ল্যাঙ্কের। এখন হচ্ছে কোনটা ব্যাখ্যা করা যায় আর কোনটা ব্যাখ্যা করা যায় না। কণিকা তত্ত্বের সাহায্যে সবকিছুই ব্যাখ্যা করা যায়, কে কে বাদে ব্যতিচার ব্যাখ্যা করা যায় না, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার অপবর্তন ব্যাখ্যা করা যায় না। তারপর হচ্ছে তোমার সমবর্তন বা পোলারাইজেশন ব্যাখ্যা করা যায় না, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার স্ক্যাটারিং বা বিচ্ছুরণ ব্যাখ্যা করা যায় না। এন্ড লাস্ট ওয়ান হচ্ছে তোমার আলোক বিদ্যুৎ, বা যেটাকে আমরা অনেক সময় বলে থাকি ফটো ইলেকট্রন, এগুলো হচ্ছে করা যায় না। তাহলে কি কি করা যায়? করা যায় হলো আলোর সরল গতি, প্রতিফলন, প্রতিসরণ, বেসিক গুলা করা যায়, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসে তরঙ্গ তত্ত্ব। তাহলে তরঙ্গ তত্ত্বের মাধ্যমে কি কি করা যায় না? তোমার ধরো যে আলোর লিনিয়ার মোশন, ঠিক আছে, এটা সম্ভব না, মানে আলো সরল গতি সম্ভব না। ফটো ইলেকট্রিক সম্ভব না। তারপরে তোমার পোলারাইজেশন সম্ভব না, ঠিক আছে? তাহলে কি কি সম্ভব? প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন, এগুলো সম্ভব তরঙ্গ তত্ত্বের সাহায্যে। তারপরে আসো তোমার তড়িৎ চুম্বকীয় তত্ত্ব। তড়িৎ চুম্বকীয় তত্ত্বে কি সম্ভব না আর কি সম্ভব? এর তুলনায় আমার মনে হয় সম্ভবটা মনে রাখা সহজ, ঠিক আছে? সম্ভব হলো পোলারাইজেশন সম্ভব শুধুমাত্র, আর উপরে যতগুলো লিখছি সবই হচ্ছে তোমার সম্ভব না। তারপরে আসো কোয়ান্টাম তত্ত্ব। কোয়ান্টাম তত্ত্বে কোনটা সম্ভব মানে ব্যাখ্যা করা যায়, এর চেয়ে সহজ হলো মনে রাখা কোনটা ব্যাখ্যা করা যায় না। আলোর ব্যতিচার, এটা সম্ভব না। দেন হলো তোমার অপবর্তন, এইটাও সম্ভব না এখানে, ঠিক আছে? তাহলে মোটামুটি এই টেকনিকে পড়লে হচ্ছে তোমার দ্রুত এগুলো কভার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা দেরি না করে কোশ্চেনে চলে যাই। কোশ্চেনে আরো কিছু কাহিনী আমরা উদ্ঘাটন করব। তোমাদের ঢাবির বেসিক কোশ্চেনটা দেখো। এখানে তোমার একক জানতে চাইছে, মিউ নট এপসাইলন নট এর একক। আকাশ থেকে পড়ার মতো কোনো ভয় পাওয়ার মতো কিছু নেই, ঠিক আছে? খুবই সহজ, খুবই সহজ এগুলা। কিভাবে করবো দেখো, তোমার কাছেও সহজ মনে হবে আমার ব্যাখ্যা দেখার পরে। যে আমরা জানি যে কোনো সময়ে মানে শূন্য মাধ্যমে আলোর বেগ রুট ওভার মিউ নট এপসাইলন নট লিখতে পারি। এটাকেই আমরা যদি পক্ষান্তর করে এরকম লিখি, মিউ নট এপসাইলন নট ইকুয়াল টু হলো 1/c, যেটাকে চাইলে আমরা লিখতে পারি মিউ নট এপসাইলন নট ইকুয়াল টু হলো 1/c স্কয়ার। অর্থাৎ এর একক হলো তোমার কি হবে 1/মিটার পার সেকেন্ড হোল স্কয়ার, যেটাকে আমরা উল্টায় লিখতে পারি কি মিটার ইনভার্স 2 আর সেকেন্ড স্কয়ার। আমাদের এককটা আমরা পেয়ে গেছি কিনা, কাঙ্ক্ষিত একক ডি নাম্বার। ওকে, তাহলে আমরা চলে যাই, আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। একক টেকক এগুলো হচ্ছে ক্লিয়ার করে নিতে হবে। কোশ্চেনে বলছে যখন কাচের মধ্যে দিয়ে বিভিন্ন বর্ণের আলো অতিক্রম করে, তার মধ্যে কোন বর্ণের আলোর বেগ সবচেয়ে বেশি হবে? আমরা আলোর বেগ সবচেয়ে বেশি হবে এটা জানার চেয়ে আমরা আগে জানার চেষ্টা করব যে আলোর বেগের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্কটা কিভাবে আছে। আমরা জানি ভি সমান সমান এফ ল্যামডা। এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি সি সমান সমান এফ ল্যামডা। সেই হিসেবে দেখা যাচ্ছে যে সি এর সাথে মানে আলোর বেগের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের একটা সমানুপাতিক সম্পর্ক আছে। তো সেই হিসেবে আমরা বলতে পারি কি যে
যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি তার আলোর বেগ সবচেয়ে বেশি, এই হিসেবে আমরা বলতে পারি। তো এখন যদি আমরা বে নিয়ে আসো কলা ওই টেকনিক অনুযায়ী আমরা যাই, ঠিক আছে, বে নিয়ে আসো কলা, অর্থাৎ বা থেকে ডান দিকে গেলে তোমার কি হয়, তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে, তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে। তো সেই সময় আমরা বলতে পারি কি লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, অর্থাৎ লাল আলোর বেগ সবচেয়ে বেশি হবে, এভাবে ব্যাখ্যা করা যায়। মোটামুটি এই হচ্ছে কোশ্চেন। তারপরে চলে আসে নেক্সট কোশ্চেন। আলোর কণাধর্ম দ্বারা নিচের কোনটিকে ব্যাখ্যা করা যায়। একটু আগে তোমাদের এই যে বলছিলাম একটা বক্স, এই বক্স থেকে মিনিমাম 25টা কোশ্চেন বানানো যাওয়া মানে বানানো সম্ভব। তার মধ্যে একটা কোশ্চেন কোন এককালে সাস্তে আসছিল, যদিও বা সার্চ করাটা কোশ্চেন করবো না কঠিন, বাট তারপরে মনে রাখার জন্য আমি তোমাদেরকে একটা প্রিভিউ দিয়ে দিলাম যে এতটুকু মনে রাখলে তোমরা ইজিলি হচ্ছে উত্তর করতে পারবে। কোশ্চেনে বলছি কি যে আলোর কণা ধর্ম দ্বারা নিচের কোনটিকে ব্যাখ্যা করা যায়, ঠিক আছে। আলোর কণা ধর্ম দ্বারা কি কি ব্যাখ্যা করা যায় বলছিলাম, প্রতিফলন, প্রতিসরণ আর সরল গতি, ঠিক আছে। সেই হিসেবে তোমার এইখানের উত্তরটা কি হবে বলতো, কম্পটন ক্রিয়া। এখানে কি কি আছে, ব্যতিচার, সমবর্তন, অপবর্তন, ডপলার প্রভাব, আলোর তড়িৎ ক্রিয়া। আলোর তড়িৎ ক্রিয়া কখনোই ব্যাখ্যা করা যায় না, ব্যতিচার ব্যাখ্যা করা যায় না, সমাবর্তনে ব্যাখ্যা করা যায় না, অপবর্তনে ব্যাখ্যা করা যায় না, সেই হিসেবে ডপলার প্রভাব পাবে উত্তর। আচ্ছা, তারপরে আমি একটা ব্যাখ্যা দিয়ে দিই, জাস্ট তোমার ব্যাখ্যা করা যায়, কি কি ব্যাখ্যা করা যায়, আলোর সরল গতি, আলোর সরল গতি, প্রতিফলন, আর হলো প্রতিসরণ। এবার দেখবো হলো ব্যাখ্যা করা যায় না। কি কি ব্যাখ্যা করা যায় না, একদম বড় বড় যে নামগুলো আছে, ব্যতিচার, তারপরে চলে আসবে হলো অপবর্তন, সমবর্তন, অপবর্তন, সমাবর্তন, বিচ্ছুরণ। লাস্ট ওয়ান হলো আলোর কি বলে, আলোক বিদ্যুৎ নির্গমন, যেটাকে হচ্ছে আমরা বলে থাকি কি ফটো ইলেকট্রিক ক্রিয়া, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাখ্যা করা যায় না, আর এটা হচ্ছে ব্যাখ্যা করা যায়, এই হলো ব্যাখ্যা। এই যে আবার দেখো জিএসটি 22-23 সালে একটা কোশ্চেন দেখছো, কোনটি আলোর তরঙ্গ বৈশিষ্ট্য দ্বারা ব্যাখ্যা করা যায় না, অর্থাৎ তরঙ্গ বৈশিষ্ট্যের মধ্যেই মোটামুটি একটা পড়ে গেছে, জিএসটি 22-23 সালে। তরঙ্গ তরঙ্গ তত্ত্ব দ্বারা মানে তোমার ব্যাখ্যা করা যায় কোনগুলা, সেগুলো তো মনে রাখার চেয়ে আমি বলছিলাম যে ব্যাখ্যা করা যায় না যেগুলো, এগুলো মনে রাখা সহজ, মানে আলো সরল গতি, আলোক বিদ্যুৎ নির্গমন, সমাবর্তন, এগুলো ছিল উত্তর, ঠিক আছে। তো সেই হিসেবে আমার এখানে উত্তরটা আমি এখানে ডি নাম্বার যদিও দিতে পারি, তোমার হচ্ছে ব্যাখ্যা করা যায় না বলছে যেহেতু, তো আলোক বিদ্যুৎ নির্গমনে দিতে পারে, সমাবর্তনে দিতে পারে, দুইটা উত্তর অ্যাকচুয়ালি তোমার এখানে, ঠিক আছে, এভাবে হচ্ছে করতে পারো। তো কি কি ব্যাখ্যা করা যায় আসলে সেটাও আমি একবার এক নজর একটু বলে দিই, প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার এবং অপবর্তন, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু সংক্ষেপে একটু আলোচনা করবো বর্ণালী সংক্রান্ত। বর্ণালী বলতে মেইনলি তোমার রঙিন আলোকে নির্দেশ করতেছে, ঠিক আছে। বর্ণালী বলতে মেইনলি তোমার রঙিন আলো একে নির্দেশ করতেছে। এখন বর্ণালীর ক্ষেত্রে যে জিনিসটা তোমার উল্লেখ করা লাগে বা মনে রাখা লাগে সেটা হলো বর্ণালীর উৎস কোনগুলা, পদার্থের অনুপরমাণু হলো সব রকম বর্ণালীর মূল উৎস, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। পদার্থের অনুপরমাণু হলো সব রকম বর্ণালীর মূল উৎস। আর তড়িৎচুম্বকীয় তরঙ্গ যেহেতু আমরা বলতেছি, তাহলে তরঙ্গ তড়িৎচুম্বকীয় তরঙ্গ দুই ধরনের ধর্ম আছে, কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম।
আর বর্ণালীর ক্ষেত্রে যে জিনিসগুলো তোমাদের মনে না রাখলেই নয়, যে আমি যদি তরঙ্গ দৈর্ঘ্যের কম্পারিজনটা একটু দেখাই, মালুপুরে আমি যদি তোমাদের তরঙ্গ দৈর্ঘ্যের কম্পারিজনটা একটু দেখাই, যেমন ধরো বেগুনি আলো, যেমন ধরো বেগুনি আলোর ক্ষেত্রে কত 4000 থেকে 4500 অ্যাংস্ট্রম, বা এটাকে চাইলে আমরা ন্যানোমিটারে নিতে পারি, 400 থেকে 450 ন্যানোমিটার। এই রেঞ্জ থেকে তোমার লাল আলোর যদি আমি রেঞ্জটা চিন্তা করি, যে তোমার 600 থেকে মানে 600 না, একটু বেশি, 650 থেকে 700 ন্যানোমিটার, বা 6500 থেকে 7000 অ্যাংস্ট্রম, এরকম একটা রেঞ্জ হিসেবে কমপ্লিট করতে পারো। আরো কয়েকটা জিনিস আমাদের একটু মনে রাখার জন্য বলি, যে তড়িৎচুম্বকীয় বর্ণালীর মধ্যে কিন্তু বেতা, মাইক্রোওয়েভ, অবলোহিত, দৃশ্যমান, অতিবেগুনি, এক্স রে সবগুলো কিন্তু আছে, ঠিক আছে। তো এর মধ্যে বেতার তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য তুলনামূলকভাবে একটু বেশি, আর গামা রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য তুলনামূলকভাবে একটু কম, ঠিক আছে, যেগুলোর কোনো রং নাই, ওই টাইপের তরঙ্গ দৈর্ঘ্য। দৃশ্যমান আলো আর বাদ দিয়ে, মানে দৃশ্যমান রঙিন আলোটা বাদ দিয়ে বাকি সবগুলা আলোর যদি আমি একটা কম্পারিজন করি, সেই ক্ষেত্রে তোমার কম্পারিজনটা এরকম, যে তোমার বেতার হচ্ছে সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে মাইক্রোওয়েভ, তারপরে হচ্ছে অবলোহিত বা ইনফ্রারেড, তারপরে হচ্ছে ভিজিবল লাইট, তারপরে হচ্ছে আলট্রাভায়োলেট বা অতিবেগুনি, দেন হচ্ছে এক্স রে, দেন হচ্ছে গামা। এভাবে একটা কম্পারিজন মনে রাখতে পারি। আচ্ছা, তাহলে আমরা কোশ্চেনে চলে যাই। কোশ্চেনে বলছে এলইডি আলোর তরঙ্গ দৈর্ঘ্য এত হলে তা কোন বর্ণের আলো হবে। এখানে দেখেই বোঝা যাচ্ছে যে এটার একটু আগে তোমাকে যেটা বললাম, যে 4500 অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম মানে হলো 10^10। সেই আলোর রেঞ্জ অনুযায়ী এটাকে আমরা বুঝতে পারতেছি যে আলোটা হচ্ছে তোমার লাল বর্ণের হবে, ঠিক আছে, বা 450 ন্যানোমিটার। আমি যদি আরেকবার একটু ক্লিয়ার করে রেঞ্জটা একটু বলে দিই, বেনি আসহ কলা মোটামুটি যদি এখানে সংক্ষেপে লিখে দিই, 450 থেকে 480, এটা হচ্ছে নীল। তারপর 480 থেকে 500, জাস্ট আমি লিখে দিতেছি আর কি, সহজ হয়ে যাবে। এমনি রিডিং আছে, পড়ছো তোমরা আশা করি। 500 থেকে 550 মানে তোমার রঙের সিরিয়াল অনুযায়ী বে, নি, আ, স, হ, ক। হলুদ আর কমলাটা বাকি আছে। হলুদ হচ্ছে তোমার 550 থেকে 600, 550 থেকে 600, এখানে 50-50 ডিফারেন্স। আর একটা মনে রাখা টেকনিক বলে দিলাম, 600 থেকে 650, এইখানে 50, এইখানে 50 ডিফারেন্স, শুধুমাত্র এইখানে শুধুমাত্র 30 ডিফারেন্স বা 20 ডিফারেন্স, বাকি সবগুলো 50-50 করে তোমার তরঙ্গ দৈর্ঘ্য কাউন্ট করলেই বাকিগুলো হয়ে যাবে আশা করি। আচ্ছা, তারপরে আসো নেক্সট কোশ্চেন। তড়িৎ চুম্বকীয় বর্ণালীর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়। ঠিক আছে, এটা হচ্ছে ষষ্ঠের একটা কোশ্চেন। তো এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য অতিবেগুনি রশ্মি তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে বেশি। এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য যদি আমি চিন্তা করি, না, এক্স রে একটু আগে তোমাদের যেটা ইয়াটা বলছিলাম কম্পারিজন টেবিল, এই যে কম্পারিজন টেবিলে দেখো এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য অতিবেগুনির চেয়ে কিন্তু বেশি না, বরঞ্চ ছোট। তাহলে সেই হিসেবে এখানে সঠিক উত্তর কোনটা হবে, এ নাম্বার হবে সঠিক উত্তর, ঠিক আছে। আচ্ছা, দেন চলে আসুন নেক্সট কোশ্চেন। এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য নিচের কোনটির কাছাকাছি। এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য সচরাচর 5x10^8 থেকে 5x10^15 মিটার পর্যন্ত হয়, ঠিক আছে। তো মোটামুটি এই হচ্ছে এখানে ক্যালকুলেশন। 10^15 হচ্ছে আমি এখানে ধরতে পারি সবচেয়ে বেশি। তো তারপরে কনসেপ্টে চলে আসো, যে প্রতিসরণাঙ্ক, বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য সংখ্যা। প্রতিসরণাঙ্কের ক্ষেত্রে মোটামুটি এইটা তোমাদের জানার কথা, যে প্রতিসরণাঙ্কের সাথে তোমার আলোর বেগের একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে, ঠিক আছে। প্রতিসরণাঙ্কের সাথে আলোর বেগের একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। তো আমি যদি ফুল সূত্রটা এখানে একটু লিখে দিই, তাহলে হচ্ছে তোমরা একটু ক্লিয়ার হবে। এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমে প্রতিসরণাঙ্ক, তাহলে যার সাপেক্ষে প্রতিসরণাঙ্ক সে মাধ্যমে প্রতিসরণাঙ্ক নিচে, যার প্রতিসরণাঙ্ক সে মাধ্যমে প্রতিসরণাঙ্ক উপরে। আর যেহেতু তোমার বেগের সাথে
বা তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে, তো সেক্ষেত্রে উপরে লিখবো কি আমরা ভি এ ডিভাইডেড বাই ভিভি, বা এটাকে আমি পরিবর্তিত রূপটা লিখতে পারি সি এ ডিভাইডেড বাই সিভি, মানে এ মাধ্যমে আলোর বেগ আর ভি মাধ্যমে। আর আলোর বেগের সাথে যদি তরঙ্গ দৈর্ঘ্যের সমানুপাতিক সম্পর্ক, উপরে লিখতে পারি ল্যামডা এ, নিচে লিখতে পারি ল্যামডা বি, রাইট? মোটামুটি এখানে তেমন কিছু নাই, জাস্ট এদেরকে জেনে রাখলে ভালো যে মিউ প্রপোর্শনাল টু 1/λ, মিউ ওয়ান বাই সি। কারণ মাঝে মাঝে ওই যে পট্টি সরে যাওয়ার যে ব্যাপারটা আছে, এই টাইপের কাহিনীগুলা এখান থেকে উদ্ভব হতে পারে। যেমন ধরো অন্য আরেকটি মাধ্যমে তুমি চুবিয়ে দিলা ব্যতিচার ঝালরটিকে, তাহলে তোমার কি হবে, তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাবে, আলোর বেগ বেড়ে যাবে, দূরত্ব বেড়ে যাবে, সব রকম কাহিনী আর কি। একটা কনসেপ্ট দিয়ে ক্লিয়ার। আচ্ছা, তারপর কোশ্চেনে দেখো, কোশ্চেনে আমাদের কি বলছে, বায়ুতে 1 আলোকবর্ষ সমান এত কিলোমিটার, একটা গুণ চিহ্ন ছিল। বায়ু সাপেক্ষে কাছে প্রতিসরাঙ্ক এত, কাছে 1 আলোকবর্ষ কত কিলোমিটার? তাহলে চলো ক্যালকুলেট করি। যেহেতু তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক প্রতিসরাঙ্কের, সেই একইভাবে আমরা বলতে পারি দূরত্বের সাথেও তোমার তরঙ্গ দৈর্ঘ্য মানে কি বলে প্রতিসরাঙ্কের একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকবে। তার মানে এ মিউ জি ইকুয়াল টু আমরা লিখতে পারি কি, মিউ জি ডিভাইডেড বাই মিউ এ ইকুয়াল টু হলো এস এ ডিভাইডেড বাই এস জি, ব্যস্তানুপাতিক সম্পর্ক। মানে এইখান থেকে আমার অজানা রাশি হলো, এরা হচ্ছে জানা রাশি যাদেরকে আমি গোল মার্ক করতেছি, ঠিক আছে, এরা হচ্ছে জানা রাশি। তাহলে অজানা রাশিকে আমরা বাঁ দিকে রেখে সবাইকে ডান দিকে পাঠিয়ে দিলাম। তাহলে এবার ডাটাগুলো বসা, 9.4 10⁻12 ডিভাইডেড বাই 1.5 এত কিলোমিটার। তাহলে 6×15 = 90, 6-এর একটু উপরে উত্তর আসবে 6×15 = 90, আর 10⁻12 এটা তো ফিক্স থাকবেই। সেক্ষেত্রে আমার উত্তরটা একদম বরাবর চলে আসে 6.266 10⁻12 কিলোমিটার। সঠিক উত্তর হলো এ নাম্বার। নেক্সট কোশ্চেনে কি বলছে, কাচের বস্তু দিয়ে তৈরি ফাইবার অপটিক কেবল দিয়ে পৃথিবীর অপর পৃষ্ঠে আলো সংকেত পাঠাতে এত সেকেন্ড সময় লাগে, দ্যাট মিন্স টি দেওয়া আছে। কাচের প্রতিসরাঙ্ক কত, আলোর বেগ এত, পৃথিবীর ব্যাসার্ধ এত, পৃথিবীর ব্যাসার্ধ মানে হলো তোমার এখানে আর দেওয়া আছে। তাহলে আলোর বেগ যদি আমি বের করতে যাই ফাইবার অপটিক দিয়ে, আমি যদি চিন্তা করি দ্যাট মিন্স গ্লাস, সেক্ষেত্রে আমাদের সূত্র হলো দূরত্ব ডিভাইডেড বাই সময়। এখন আমরা জানি দূরত্বের ক্ষেত্রে এখানে আমরা কি বসাবো, ফাইবার কেবল দিয়ে পৃথিবীর অপর পৃষ্ঠে আলো সংকেত পাঠাতে এত সেকেন্ড সময় লাগে। এখানে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত মানে হলো, আমি যদি একটা ডায়াগ্রাম আকারে দেখাই তাহলে বোধহয় তোমরা বুঝতে পারবা। যে পৃথিবীর এই প্রান্ত থেকে তুমি যদি এই প্রান্ত পর্যন্ত পাঠাও, আলটিমেটলি আলো তো আর এভাবে যাবে না, আলোটা তোমার এইভাবে যাবে। সেই ক্ষেত্রে পুরা বৃত্তের পরিধি যদি আমার 2πr হয়, তোমার এই অর্ধবৃত্তের পরিধি কত হবে, πr হবে। অর্থাৎ এইটাই তোমার এখানে ডিস্টেন্স হিসেবে এখানে কাউন্ট করবে। তাহলে এখানে আমরা কত বসাবো, πr ডিভাইডেড বাই টি। পায়ের পরিবর্তে বসাবো কত, 3.1416, 6400 ডিভাইডেড বাই 0.19 সেকেন্ড দিয়ে ভাগ করলে এত। আচ্ছা, এটাকে যদি আমি মিটারে নেই, আর একটা 10⁻³ গুণ দিতে হবে, এত মিটার পার সেকেন্ড। তাহলে আলটিমেটলি কত আসতেছে দেখো তো, 0.260 এটাকে আমি 0.2 ধরে নিবো হিসাবে সুবিধার জন্য, 0.2 আর 600 কিলোমিটার বলছে, আমি তো 6400 লিখছি। আচ্ছা, আমি একটু ডাটাগুলো একটু চেঞ্জ করি। পাই 600 কিলোমিটার ডিভাইডেড বাই 0.19। 0.19 কে আমি আমার হিসাবে সুবিধার জন্য ধরে নিব 0.2। 0.2 ধরে নিলে ফটাফট উপরে কত চলে আসে, 0.2 ধরে নিলে উপরে চলে আসে কত, 60, 60 কে দিয়ে ভাগ করলে 30,
আচ্ছা, আমি একটু ডাটাগুলো বসাই। 0.2 উপরে হচ্ছে 600, পরে আরো 3টা শূন্য, দশমিক বাদ দিলে এখানে আরেকটা শূন্য, তাহলে কত? 3-এর পরে 5টা শূন্য, আর এখানে আবার কত আছে? 3.1416, তাহলে 3 3 9। তাহলে কত আসে? 0.9 10⁸ তাহলে প্রতিসরণাঙ্ক যদি আমি এখানে বের করতে যাই, মিউ সমান সমান CA ডিভাইডেড বাই CG, বাতাসে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸, ভাগ দিতেছি হচ্ছে 0.9 × 10⁸ দিয়ে, 10⁸ কাটা, তাহলে 3 নং 27, 3-এর একটু উপরে চলে আসে, যেটা মোটেও কখনো বাস্তব প্রতিক্রিয়া হইতে পারে না। কোশ্চেনে সম্ভবত একটু ভুল আছে, এটা 0.1 সেকেন্ড হওয়ার কথা। 0.1 সেকেন্ড হলে তখন তোমার উত্তরটা মিলে 1.8, 1.8 বসালে তখন তোমার 2-এর একটু নিচে 1.62 উত্তর আসে। কোশ্চেন একটু গ্যাঞ্জাম আছে, তেমন কিছু না। তো এখানে আর তেমন কিছু নেই দেখানোর মতো, আমরা নেক্সট কনসেপ্টে চলে যেতে পারি। সহজভাবে ক্যালকুলেশনটা দিয়ে দিছি, সমস্যা নাই, বেসিক কোশ্চেন। তোমার এখানে ফেজ ডিফারেন্স দিয়ে তোমার মেইনলি হচ্ছে দশা পার্থক্য নির্দেশ করছে। কোশ্চেন থেকে তোমাকে পথ পার্থক্য বের করতে বলছে। মোটামুটি এইটার কোশ্চেন তোমরা মোটামুটি জানো যে দশা পার্থক্য হলো সমান সমান 2π/λ ইন্টু হলো পথ পার্থক্য, এই সূত্র দিয়ে করলে তোমার মোটামুটি এখানে মিলে যায়। সো পক্ষান্তর করে যেটা অজানা আসে সেটা বাদিকে রাখলাম, 4π ডিভাইড বাই 2π, কত আসতেছে বলো তো? 2λ। এবার আসো তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র নিয়ে একটু কাহিনীগুলো আমরা ক্লিয়ার করে ফেলি। আলো যেহেতু একটা তাড়িত চৌম্বক তরঙ্গ, অবশ্যই এখানে তোমার তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রে একটা ব্যাপার স্যাপার আছে। তো তাড়িত চৌম্বক ক্ষেত্রে ঠিক উলম্ব তল বরাবর তোমার হচ্ছে তাড়িত চৌম্বক তরঙ্গটা আসলে ক্রিয়া করে, ঠিক আছে? তো এখানে তাড়িত চৌম্বক তরঙ্গের ক্ষেত্রে আমার তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র, সহজ বাংলায় যেটাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, দুইটাকেই আমার কনসিডার করতে হয়। এবং আহ তড়িৎ চৌম্বক ক্ষেত্র মানে তাড়িত চৌম্বক যে ভেক্টর যেদিকে কাজ করে সেই দিক বরাবর বা দিক নির্দেশক একক ভেক্টর যেটা, সেটাকে আমরা অনেক সময় পয়েন্টিং ভেক্টর বলে থাকি। সো পয়েন্টিং ভেক্টর সমান সমান হলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের ক্রস গুণন, যেটাকে অনেক সময় আমরা এইভাবে লিখে থাকি
ই ভেক্টর ক্রস হলো বি ভেক্টর, রাইট? এখানে প্রাবল্যের একক, বিশেষ করে তোমার চৌম্বক প্রাবল্যের একক নিয়ে একটু ঝামেলা হইতে পারে অনেকের। চৌম্বক প্রাবল্যের একক নিউটন পার কুলম্ব, ঠিক আছে? নিউটন পার কুলম্ব, ভোল্ট পার মিটার, অনেক রকম একক দেওয়া যায়। একইভাবে এখানে চৌম্বক প্রাবল্য মানে চৌম্বক ক্ষেত্রের যে একক যদি আমি বলি তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু আমি যদি চৌম্বক প্রাবল্যের একক বলি, চৌম্বক প্রাবল্যের একক গুলা হলো এম্পিয়ার পার মিটার, কুলম্ব পার সেকেন্ড, পার মিটার। মোটামুটি এই হচ্ছে এককের কাহিনী। আর এখানে আর কি আছে, এখানে তেমন কিছু না। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো জিএসটি 21-22 সালে এখানে একটা কোশ্চেন আসছিল যে শূন্য স্থানে কোনো তাড়িত চুম্বক তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে কোশ্চেন, কম্পাঙ্ক কত, তাহলে ভি ইকুয়াল টু এফ ল্যামডা দিয়ে কাটাকাটি করে বের করে দিল, ঠিক আছে? তো সি ইকুয়াল টু হলো এফ ল্যামডা, এখান থেকে আমি যদি কম্পাঙ্ক এফ বের করতে যাই লিখতে পারবো সি বাই ল্যামডা, দ্যাট মিনস কত, 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই 6000 অ্যাংস্ট্রম, 10 ইনভার্স 10। 3 দিয়ে আমি যদি 6000 কে কাটি, এখানে আছে কত, 2000। 2000 উপরে তাহলে কত আসতেছে, 10⁸ যোগ 10 মানে কত, 18। তাহলে 1/2 রেখে বাকি সবগুলোকে পাঠাই দিলাম, 10⁻18। এখানে যে 2 রেখে বাকিগুলো পাঠাই দিচ্ছি এগুলো মাইনাস হবে, তাহলে হাফ ইন্টু 10⁻15 বা 0.5 ইন্টু 10⁻15। আমি ইচ্ছা করে একটু বড় ক্যালকুলেশন করছি, 5 ইন্টু 10⁻14, ছোট করে ক্যালকুলেট করতে পারো, সমস্যা নেই। সঠিক উত্তর হলো কোনটা, 5 ইন্টু 10⁻14 হার্টস। কোশ্চেনের উত্তর দুইটা দেখা যাচ্ছে, অনেক সময় ভুল থাকে, দুইটা দেখালে দুইটাকেই তোমার আনসার হিসেবে কাউন্ট করে থাকে, আর কোনো সমস্যা নেই। নেক্সট কোশ্চেন দেখো, তুমি একটি টর্চ লাইট নিয়ে তোমার সামনে আলো পাঠিয়েছো, আলোটি তড়িৎ ক্ষেত্র যখন উপরের দিকে তখন চৌম্বক ক্ষেত্রটি কোন দিকে কাজ করবে। এখানে যেহেতু তোমার দিক নির্ণয়ের একটা ব্যাপার স্যাপার আছে, তো সেক্ষেত্রে তোমার হচ্ছে এখানে ব্যবহার করতে হবে হলো ডান হস্ত নিয়ম, ঠিক আছে? সো আমি যদি ডিরেকশনটাকে একটু আঁকি, টর্চ লাইট দিয়ে তুমি পাঠাইছো উপরের দিকে আলো, রাইট? ডান হস্ত নিয়ম অনুযায়ী আলো যদি উপরের দিকে থাকে, ডান দিকে থাকার কথা চৌম্বক ক্ষেত্র, আর তোমার দিকে থাকার কথা হলো তড়িৎ ক্ষেত্র। তাহলে তোমার এইভাবে যদি একটা ঘূর্ণন মারো, ঠিক আছে, এইভাবে যদি একটা ঘূর্ণন মারো ঘড়ির কাঁটা উল্টা দিকে, তখনই তো তোমার উপরের দিকে ক্রিয়া করে লব্ধিটা, রাইট? বুঝতে পারতেছি কিনা? ধরো এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। তুমি যদি জেড অক্ষ থেকে এক্স অক্ষের দিকে একটা ঘূর্ণন মারো, তখনই কিন্তু তুমি ওয়াই অক্ষ বরাবর লব্ধিটা পাবা। ঠিক সিমিলার কাইন্ড অফ ক্যাটাগরি এখানে দেখা যাচ্ছে যে তুমি আলো পাঠাইছো ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে, কিন্তু তোমার ঘূর্ণনটা কোন দিকে কাজ করতেছে আলটিমেটলি দেখো তো, জেড অক্ষ থেকে এক্স অক্ষের দিকে, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আমার চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে কাজ করবে, ডান দিকে কাজ করবে। দেন চলে আসে নেক্সট কোশ্চেন, কোন বেতার তরঙ্গের ই নট এত হলে বি নট এর মান কত? অর্থাৎ তড়িৎ ক্ষেত্র দেওয়া আছে তোমার এখানে, এখান থেকে তোমার বের করতে বলা হয়েছে চৌম্বক ক্ষেত্র এর মান কত, ঠিক আছে? এখান থেকে বের করতে বলছি কি চৌম্বক ক্ষেত্রের মান কত। সিম্পলি জাস্ট একটা মাত্র বেসিক ক্যালকুলেশন যদি তুমি এখান থেকে বের করতে পারো, আর কোনো প্রবলেম নাই এখানে, ঠিক আছে? ধরো এখানে যদি আমি কাউন্ট করি ই নটের ব্যাপারটা, তো
নরমালি তড়িৎ ক্ষেত্রের সাথে আমি যদি কম্পারিজনটা করি, এটার আরেকটা সূত্র আমি তোমাকে দেখানো হয় নাই, আমি একটু বলি তারপরেও। আলো হলো, এই যে আলো হলো তাড়িত চৌম্বক। বাংলা ওয়ার্ড দিয়ে মনে রাখতে হবে, আলো হলো তাড়িত চৌম্বক ক্ষেত্র। সি সমান সমান ই নট বাই বি নট, বা এটাকে আমরা অনেক সময় এরকম বলতে পারি, ই নট সমান সমান হলো সি ইন্টু বি নট। এখান থেকে মেইনলি আমার বের করতে হবে হলো বি নট কত। বি নট সমান সমান কত আসতেছে, ই নট ডিভাইডেড বাই সি। ই নট এর মান কত আছে, 10^4। আর আলোর বেগ বসাবো কত, 3 ইন্টু 10^8। তাহলে 3 দিয়ে 1 কে ভাগ করলে কত আসে, 3×9, 3×9 0.33। আর 10^8 যদি উপরে চলে যায় কত আসে, 10^-4 -8। তাহলে কত আসতেছে, 0.33 ইন্টু 10^-12 ওয়েবার পার মিটার স্কয়ার। দ্যাট মিনস কত আসতেছে বলতো, 3.33। অর্থাৎ দশমিক গড়কে আমি যদি ডান দিকে এক গড় শিফট করি, এখানে পাওয়ার আরেক গড় কমে, মানে মাইনাসে, তাহলে 10^13 ওয়েবার পার মিটার স্কয়ার। ওকে, তাহলে আমাদের উত্তর হলো কোনটা, এ নাম্বার। আচ্ছা, তারপরে কনসেপ্ট হলো আমাদের দশা পার্থক্য এবং পথ পার্থক্য। দশা পার্থক্য এবং পথ পার্থক্যের একটু সহজ কনসেপ্ট আমি একটু বলে দিই, মানে যে কনসেপ্ট গুলো সচরাচর আমাদের বেশি লাগবে এখানে। দশা পার্থক্য সমান সমান হলো 2π/λ ইন্টু হলো পথ পার্থক্য। ঠিক একইভাবে এই সমীকরণটাকে উল্টা করলে আমরা পাবো পথ পার্থক্য সমান সমান হলো λ/2π ইন্টু হলো দশা পার্থক্য। মানে এখান থেকে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, দশা পার্থক্য যদি আমাদের 2π অপেক্ষা ছোট হয় তাহলে কিছু বিয়োগ করার দরকার নাই। দশা পার্থক্য যদি তোমার 2π হয়, এটা এটা থেকে 2π তুমি যদি বিয়োগ করো, আপাতত তুমি 0 পাবা। অথবা দশা পার্থক্য যদি তোমার 2π অপেক্ষা বড় হয়, তাহলেও তোমার কি করতে হবে, 2π বিয়োগ করতে হবে, কারণ 2π মানেই হলো কি 0 ডিগ্রি। সিমিলার টাইপ অফ সিনারিও হচ্ছে, আমরা পথ পার্থক্য দেখতে পাবো যে পথ পার্থক্য যদি তোমার ল্যামডা অপেক্ষা ছোট হয় তাহলে কিছু বিয়োগ করার দরকার নাই। পথ পার্থক্য যদি তোমার ল্যামডা সমান হয়, এখান থেকে আমরা যদি ল্যামডা বিয়োগ করি, পথ পার্থক্য একচুয়ালি নাই বললেই চলে। সিমিলার টাইপ অফ সিনারিও, পথ পার্থক্য যদি তোমার ল্যামডা অপেক্ষা বড় হয়, অবশ্যই ল্যামডা বিয়োগ করতে হবে। ঠিক আছে, অলমোস্ট এই হচ্ছে আমাদের কনসেপ্ট প্যারালাল। চলে আসো কোশ্চেনে, দেখো পথ পার্থক্য সমান সমান কি দেওয়া আছে, দশা পার্থক্যের মধ্যে সম্পর্ক। বাঁ দিকে দেওয়া আছে পথ পার্থক্য, তাহলে সেই অনুযায়ী আমাদের উত্তরটা হয় কোনটা, এ নাম্বার হয় সঠিক উত্তর। মানে তোমার সূত্রটারই একটা জাস্ট ভেরিয়েন্ট বা ভার্সন বলা চলে এই কোশ্চেনটা। আপাতত এখানে আর তেমন কিছু আমরা দেখতেছি না, আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে। কোশ্চেনে বলছে, কোশ্চেন না, কনসেপ্টেই চলে যায়, ইয়ং এর ডিচির পরীক্ষা। আচ্ছা, সো ইয়ং এর ডিচির পরীক্ষার জন্য প্রথমে আমাদের পথ পার্থক্য দিয়ে আমি একটু স্টার্ট করি। সো পথ পার্থক্যের মধ্যে প্রথমেই কনসেপ্ট আসবে হলো গঠনমূলক এবং ধ্বংসাত্মক ব্যতিচার। সো গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে λ/2 এর গুণিতক হবে জোর, গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে। আর সেক্ষেত্রে 2n × λ/2 বরাবর চলে আসে n λ। আর ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে, ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে λ/2 এর গুণিতক হবে বিজোড়, ইট মিন্স 2n + 1 × λ/2, যেটা আলটিমেটলি দেখতে এরকম দেখা যায়, n + 1/2 × λ। এই হচ্ছে আমাদের পথ পার্থক্যের একটা কাহিনী গঠন এবং ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে। গঠনমূলক ব্যতিচারকে অনেক সময় চরম, ধ্বংসাত্মক ব্যতিচারকে অনেক সময় অবন বলা হয়। তারপরে আসো ডোরা প্রস্থ।
তো ডোরা প্রস্থের কনসেপ্টটা হলো কি যে এক চরম থেকে আরেক চরম পর্যন্ত বা এক অবম থেকে আরেক অবম পর্যন্ত যে দূরত্ব তাকেই হচ্ছে তোমার কি বলা হয়, ডোরা প্রস্থ বলা হয়। ডোরা প্রস্থের সূত্র হলো ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। ঠিক আছে, ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a, যেখানে 2a হচ্ছে দুইটি চিরের মধ্যবর্তী দূরত্ব। পরপর দুইটি অন্ধকার বা দুইটি উজ্জ্বল ডোরার যদি মধ্যবর্তী দূরত্ব চিন্তা করো, সেক্ষেত্রে আমাদের সূত্রটা কি দাঁড়ায়, এন ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a, এন ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। আচ্ছা, তো তারপরে আসে হলো তোমার গঠনমূলক এবং ধ্বংসাত্মক বৈচিত্র্যের ক্ষেত্রে দশা পার্থক্য। তো গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে দশা পার্থক্য হবে পাই এর জোড়গুণিতক, অর্থাৎ 2n পাই। আর ধ্বংসাত্মকের ক্ষেত্রে সেটা হবে কি, পাই এর বিজোড় গুণিতক। জাস্ট সিম্পলি এতটুকু মনে রাখলে হবে। একটি উজ্জ্বল ডোরা থেকে আরেকটি উজ্জ্বল ডোরা পর্যন্ত যে দূরত্ব, তাকে বলা হয় কি তোমার কি বলে, একটা উজ্জ্বল থেকে একটা অন্ধকার ডোরার প্রস্তুত ল্যামডা ডি ডিভাইডেড বাই 2, এটা তো জানোই মোটামুটি। আর এটা হচ্ছে উজ্জ্বল থেকে অন্ধকার, মানে বোঝায় কি একটা উজ্জ্বল বা শুধু একটা অন্ধকার ডোরার প্রস্থকে এভাবে লেখা যায়, ল্যামডা ডি ডিভাইডেড বাই 2। কিন্তু যদি আমরা এক উজ্জ্বল থেকে আরেক উজ্জ্বল বা এক অন্ধকার থেকে আরেক অন্ধকারে যাই, সেক্ষেত্রে আমরা কি লিখবো, এন ল্যামডা ডিভাইডেড বাই এন ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। ক্লিয়ার কিনা? তো সচরাচর এখানে একটা উজ্জ্বল থেকে অন্ধকার যদি হয়, একটা উজ্জ্বল থেকে যদি অন্ধকার হয়, সেক্ষেত্রে সেটাকে ল্যামডা ডি বাই 4 এ লেখা ভালো। আর আরেকটা যেটা আছে তোমার ল্যামডা ডি ডিভাইড বাই 2 এ, ওইটাই রাখা ভালো। ঠিক আছে, শুধু অন্ধকার বা শুধু যে এভাবে হলে ক্লিয়ার হবে আর কি, তাহলে হচ্ছে অনেক বইয়ের সাথে ঝামেলা লেগে যাবে আর কি। আর লদ্দি বিস্তার বা লদ্দি তরঙ্গ তীব্রতা হচ্ছে তোমার ওই ভেক্টরের সূত্রে অ্যাপ্লাই করে করবা। ঠিক আছে, যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos বা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার টু পি কিউ cos আলফা, এই সূত্র দিয়ে করবা। আর কৌণিক ব্যবস্থানের ক্ষেত্রে আমি যদি চিন্তা করি, কৌণিক বেদের ক্ষেত্রে যদি আমি কনসেপ্টটা সংক্ষেপে একটু দেখাই, কৌণিক বেদ এন ল্যামডা ডিভাইডেড বাই 2d, এটা হচ্ছে এন তম ঝালর। আর এন প্লাস ওয়ান তমের ক্ষেত্রে জাস্ট এন এর পরিবর্তে এন প্লাস ওয়ান বসাই দিলে হবে। এই হচ্ছে আমাদের কনসেপ্ট শেষ এখানে। তারপরে নেক্সট কোশ্চেনে কি বলছে দেখো, জিএসটি 21-22 আসা একটা কোশ্চেন। ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করা হয় যদি পাশাপাশি উজ্জ্বল ডোরা দূরত্ব ডেল ওয়াই হয়, তবে কোনটি সঠিক? তো প্রথমে আমরা উজ্জ্বল ডোরার দূরত্বের সূত্রটা আগে মুখস্থ করে নিব, ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a, যেখানে 2a হচ্ছে কি দুইটি ডোরার মানে দুইটি চিরের মধ্যবর্তী দূরত্ব। তো সেই হিসেবে তোমার এখানে ডেল ওয়াই এর সাথে ল্যামডার একটা সমানুপাতিক সম্পর্ক আছে, তাহলে ডেল ওয়াই সমানুপাতিক হলো ল্যামডা। অর্থাৎ তোমার পর্দার দূরত্ব ফিক্স, দুইটি চিরের মধ্যবর্তী দূরত্ব ফিক্স। তাহলে আমাদের সঠিক উত্তর হলো কোনটা, সি নাম্বার। এটা হচ্ছে জিএসটি 21-22 কোশ্চেন। চলো আরেকটা কোশ্চেন দেখি, এটাও জিএসটি 21-22 কোশ্চেন। কোশ্চেনে বলছি ইয়াং এর দ্বিতীয় পরীক্ষায় এনতম অন্ধকার ডোরা সৃষ্টিকারী তরঙ্গদ্বয়ের দশা পার্থক্য কোনটি? আমরা মুখস্থ করছিলাম কি যে দশা পার্থক্য কি হবে, বিজোড় হবে। সঠিক উত্তর হলো 2n + 1 * পাই, বিজোড় গুণিতক পাই এর। ঠিক আছে, সো এখান থেকে জিএসটি কোশ্চেন আসতে পারে। 3 নম্বর কোশ্চেন, এটা জিএসটি 20-21 সালের কোশ্চেন, যে ইয়ং এর বৃত্তীয় পরীক্ষা প্রদর্শনে পর্দায় উৎপন্ন অন্ধকার বিন্দুর জন্য পথ পার্থক্য। অন্ধকার বিন্দুর জন্য পথ পার্থক্য কি হবে, ল্যামডা বাই 2 এর গুণিতক হবে বিজোড়। একটু আগে তোমাদের সুন্দর মতো লিখে দেখালাম, তাহলে সঠিক উত্তর হবে কোনটা, সি নাম্বার, কোনো সন্দেহ নাই। ঠিক আছে, 2n + 1 ল্যামডা বাই 2। আচ্ছা, চলে আসেন নেক্সট কোশ্চেন। কোশ্চেনে বলছি কি দেখো, ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা আলোর কম্পাঙ্ক
আলোর কম্পাঙ্ক দেওয়া আছে, পার্শ্ববর্তী উজ্জ্বল ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, পার্শ্ববর্তী দুটি উজ্জ্বল ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে কত, 0.75। আচ্ছা, দুইটি ডোরার কেন্দ্রের, এটাকে আমরা 2 এ ধরে নিলাম, মানে দুটো চিরের আর কি, পর্দাটি এত মিটার দূরে, তাহলে এটা হচ্ছে ডি। তাহলে এবার সূত্র বসাও, ডেল এক্স এন ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। এই এফ কে ব্যবহার করি ল্যামডা ব্যবহার বের করতে হবে, তাহলে ল্যামডা সি সমান সমান এফ ল্যামডা, তাহলে ল্যামডা সমান সমান কি হবে, সি বাই এফ, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 6 ইন্টু 10 টু দি পাওয়ার 14, তাহলে কত আসে, 3 দ্বিগুণে 6 মানে 0.5, 1/2 মানে 0.5, 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার 8 এর থেকে 14 গেলে কত থাকে, -6, দ্যাট মিনস 5 ইন্টু 10 ইনভার্স 7 এত মিটার তরঙ্গ দেবে। তাহলে ডিরেক্টলি আমরা ডাটাগুলো বসাই, এন এর পরিবর্তে বসাবো কত, 1, কেন্দ্র থেকে আমরা চিন্তা করতেছি 1, 5 ইন্টু 10 ইনভার্স 7, দূরত্ব 1.55 আর হলো 0.75। এই হিসাবে সুবিধার জন্য আমি এখানে একটা কাজ করবো, 0.75 মিলিমিটার 10 ইনভার্স 3, হিসাবে সুবিধার জন্য আমি এখানে একটা কাজ করবো, 0.75 দিয়ে 1.5 কে কেটে আমি লিখবো 2 ক্যালকুলেট করার জন্য, ঠিক আছে। তাহলে এরপরে আমি বাকি ক্যালকুলেশনটা দেখাই, দেখো 5 যেখানে 10, 10, 10 ইনভার্স 7 প্লাস হলো 3, যেটা উপরে চলে গেলে প্লাস 3, তাহলে সমান সমান কত আসে, 10 ইন্টু 10 ইনভার্স 4, তাহলে কত আসতেছে, 10 এর পরিবর্তে আমি এখানে লিখলাম 1, তাহলে ইন্টু 10 ইনভার্স 3, দ্যাট মিনস কত, 1 মিলিমিটার। এবার টেকনিকটা দেখো, এখানে 1.55 না, 2 এর একটু উপরে আসবে ডাটাটা, তো সেই হিসেবে এখানে 1 মিলিমিটার যেটা দেওয়া আছে, 1 মিলিমিটার না এসে 1 এর একটু উপরে আসবে ডাটাটা, সেই হিসেবে 1 এর একটু উপরে উত্তর হলো এটা। এভাবে হচ্ছে কাল্পনিক মেথডে আর কি ক্যালকুলেশন গুলো দ্রুত শেষ করা যায়, ঠিক আছে। নিকটবর্তী মান কল্পনা টেকনিক বলে এটাকে, এই টেকনিকে অনেক ম্যাথ দ্রুত সলভ হয়ে যায় যদি জটিল ক্যালকুলেশন থাকে। আচ্ছা, ইয়ং এর দ্বিচির তত্ত্ব কাকে সমর্থন করে, একদম শুরুর কনসেপ্টটা আরেকবার মনে করো, যে ইয়ং এর দ্বিচির পরীক্ষা হচ্ছে কাকে সমর্থন করে না, কাকে সমর্থন করে, ঠিক আছে, মনে করছো। এবার হচ্ছে আমি তাহলে ব্যাখ্যাটা দিই। ধরো যে ইয়ং এর যে দ্বিচির পরীক্ষার মূলনীতি, মূলনীতির মধ্যে মেইনলি আমরা কি করছি, এক তরঙ্গের সাথে আরেক তরঙ্গের আমরা কি ওভারল্যাপিং গুলো মিলাইছি না, দ্যাট মিনস তরঙ্গ ধর্মকে সে সমর্থন করার কথা না, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো তোমার কি বলতেছিলাম, যে ইয়ং এর দ্বিচির পরীক্ষা আমরা কিন্তু দৃশ্যমান আলোক তরঙ্গ ব্যবহার করি, রাইট। আচ্ছা, কণা তত্ত্ব হবে না, কণার কোনো সংঘর্ষ নাই, উভয় তত্ত্ব হবে না, এটাও তরঙ্গ তত্ত্বই হবে, ওই যে তোমাদের বললাম দৃশ্যমান আলোক তরঙ্গ, এটা দিয়ে মনে রাখলেই হবে। করুন। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় পর্দার মধ্যবিন্দুতে আপতিত আলোক তরঙ্গের তার মধ্যে দশা পার্থক্য কত। পর্দার মধ্যবিন্দু যেহেতু বলছে, তাহলে তোমার অবশ্যই কি হবে, তোমার এক্স সমান সমান কত, 2 ইন্টু ল্যামডা বাই 2, কত আসবে, শুধুমাত্র ল্যামডা আসবে, দশা পার্থক্য ডেল সমান সমান 2 পাই বাই ল্যামডা ইন্টু হলো ল্যামডা, ল্যামডা ল্যামডা কাটা, তাহলে 2 পাই আসবে। এক্ষেত্রে আমার সঠিক উত্তর হলো কোনটা, ডি নাম্বার।
এন এর মান আর কি 1 হিসেবে আমরা কাউন্ট করতেছি। আচ্ছা, আমরা যেখানে ছিলাম এটার আরেকটু একটু ব্যাখ্যা দিই। ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় তোমার যে সুসংগত উৎসগুলো ব্যবহার করা হয়েছিল, সুসংগত উৎসগুলোর মধ্যে তোমার হচ্ছে তরঙ্গের উৎস হিসেবে চিন্তা করে আমরা কি করছিলাম, তরঙ্গগুলোর ওভারল্যাপিং কাউন্ট করছিলাম। তরঙ্গের ওভারল্যাপিং যেহেতু তোমার এখানে কাউন্ট হচ্ছে, তখনই তোমার কি করতে পারবে না, এখানে সে কণাদৈর্ঘ্য প্রদর্শন করতে পারবে না, না হলে সে তরঙ্গ দৈর্ঘ্য প্রদর্শন করতে পারবে না, যেখানে একটা তার প্রদর্শন করতে হবে। ওই ধারণা অনুযায়ী তোমার এখানে সঠিক উত্তর হবে কোনটা, তরঙ্গ দৈর্ঘ্য। আর সেকেন্ড কোশ্চেনে হচ্ছে তোমার পর্দার মধ্যবিন্দুতে আপত্তিতে আমরা যেহেতু বলছি λ/2 এর গুণিতক জোড় হয়, পর্দার মধ্যবিন্দুতে আমি যদি কাউন্ট করি যে তোমার এখানে হচ্ছে সর্বোচ্চ মানে কেন্দ্রীয় যে চরম, কেন্দ্রীয় চরমের ক্ষেত্রে আমরা চিন্তা করি যে একদম প্রথম কেন্দ্রীয় চরমে তোমার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, λ/2 এর একদম প্রথমটা মানে 2 হবে শুধু। সেই হিসেবে তোমার কাটাকাটি করলে শুধুমাত্র ল্যামডা আসে। দেন চলে আসে নেক্সট কোশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেনের আগে আমরা হচ্ছে একটু কনসেপ্ট আলোচনা করব আলোর অপবর্তন এবং সমাবর্তন নিয়ে। তার অপবর্তনের ক্ষেত্রে অবম এবং গ্রেটিং এর ক্ষেত্রে অবম কিন্তু টোটালি আলাদা। যেমন ধরো অবমের ক্ষেত্রে আর হলো গ্রেটিং এর ক্ষেত্রে, একসাথে আমি কম্পারিজন দিয়ে দিই, সরি 31, বাংলাটাই ভুল লিখছি। একক চির, একক চিরের ক্ষেত্রে তোমার অবম চরম। একক চিরের ক্ষেত্রে আমরা হচ্ছে এ সাইন থিটা সমান সমান এন ল্যামডা, আর গ্রেটিং এর ক্ষেত্রে ডি সাইন থিটা টু এন প্লাস ওয়ান ল্যামডা বাই টু। একইভাবে ক্রস কানেকশন দিয়ে দিই, এ সাইন থিটা ওইটা হলো টু এন প্লাস ওয়ান ল্যামডা বাই টু, আর গ্রেটিং এর ক্ষেত্রে ডি সাইন থিটা সমান সমান হলো এন ল্যামডা, এন ল্যামডা মানে হলো টু এন ইন্টু ল্যামডা বাই টু। আর ডি হচ্ছে এখানে একটা গ্রেটিং ধ্রুবক নির্দেশ করে, যেখানে আমরা অনেক সময় ডি কে বলে থাকি 1/n 1/a প্লাস বি, প্রতি একক দৈর্ঘ্যের চির সংখ্যাকে এন দিয়ে প্রকাশ করা হয়। মোটামুটি এই হচ্ছে আমাদের কম্পারিজন একক চির আর গ্রেটিং এর ক্ষেত্রে, অবম চরমের ক্ষেত্রে। আর সমাবর্তনের ক্ষেত্রে শুধুমাত্র ব্রুস্টারের সূত্র আমরা যদি কাউন্ট করি, ব্রুস্টারের সূত্র ছিল কি, যে সমাবর্তন কোণের ট্যানজেন্ট হচ্ছে মাধ্যমের প্রতিসরাঙ্কের সমান, যে সমাবর্তন কোণের ট্যানজেন্ট হচ্ছে মাধ্যমের প্রতিসরাঙ্কের সমান। এখানে সমাবর্তন কোণ আর প্রতিসরণ কোণ দুইটা সমষ্টি হলো 90 ডিগ্রি, এটা একটু মুখস্থ রাখতে হবে। আর মেলাসের সূত্র কি ছিল, আমাদের পোলারাইজড আলোর তীব্রতা মূল আলোর তীব্রতার বর্গের সরি মূল আলোর তীব্রতার সাথে cos স্কয়ার থিটা, ঠিক আছে, cos থিটার বর্গের সমানুপাতিক। আর I1 হলো I0 ডিভাইডেড বাই 2। মোটামুটি এখানে এইটুকুই কনসেপ্ট আছে। এগুলাকে নাড়াচাড়া করলে আরো 2-4টা সূত্র পাওয়া যায়, বাট এইগুলো মুখস্থ রাখলে আপাতত এত কোথাও আটকানোর মতো সম্ভাবনা নাই। দেখো জিএসটি 22 সালে একটা সুন্দর কোশ্চেন, খুবই সুন্দর একটা থিওরিটিক্যাল কোশ্চেন দিয়ে দিচ্ছে, যে নিচের কোন তরঙ্গের সমাবর্তন সম্ভব নয়, অর্থাৎ কোন তরঙ্গ ত্রিমাত্রিক ভাবে আবর্তিত হয় না। কারণ ত্রিমাত্রিক ভাবে আবর্তিত না হলে তুমি তরঙ্গকে সমাবর্তন করতে পারবে না বা ঘুরাইতে পারবে না, ঠিক আছে। সেই হিসেবে তোমার এখানে সঠিক উত্তর হলো শব্দ তরঙ্গ। কেন শব্দ তরঙ্গ? শব্দ তরঙ্গ হলো কি একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর সে সংকোচন প্রসারণ হয়, একটা তল বরাবর সে কি হয়, সংকোচন এবং প্রসারণ হয়, যার ফলে কখনোই তুমি তাকে কি করতে পারবে না, সমাবর্তন করতে পারবে। বেতার তরঙ্গ ত্রিমাত্রিক ভাবে, 3 ডাইমেনশনাল। মাইক্রো তরঙ্গ ত্রিমাত্রিক ভাবে, 3 ডাইমেনশনাল। দৃশ্যমান আলোক তরঙ্গ 3 ডাইমেনশনাল। প্রত্যেকটাই তোমার আলোক তরঙ্গ, শুধুমাত্র শব্দ তরঙ্গ বাদে। আলোক তরঙ্গ মানে কি, সে 3 ডাইমেনশনালি কি হবে, ভাইব্রেট করবে, যার ফলে আমরা তাকে কি করতে পারবো, সহজে সমাবর্তন করতে পারবো। কিন্তু শব্দ তরঙ্গকে কখনোই আমরা কি করতে পারবো না, সমাবর্তন করতে পারবো না।
ক্লিয়ার? শব্দ তরঙ্গ বলো বা স্প্রিং এর তরঙ্গ বলো, হ্যাঁ, এদেরকে আমরা কখনোই কি করতে পারবো না, সমাবর্তন করতে পারবো না। বা আরো কয়েকটা উদাহরণ যদি তোমাকে আমি উদাহরণ দিই, যেমন ধরো আহ, এই যে টিউনিং ফর্ক বলো বা যেগুলো আছে, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লঙ্গিটিউডিনাল ওয়েভ। আর ট্রান্সভার্স ওয়েভ বা অনুপ্রস্থ তরঙ্গ, যেমন ধরো পানি তরঙ্গ, আলো, তাপ, তড়িৎচুম্বক, এদের সবাইকে আমরা কি করতে পারবো, সমাবর্তন করতে পারবো। আচ্ছা, তারপরে দেখো কম্পাঙ্ক তল এবং সমাবর্তিত তলের সমাবর্তন তলের মধ্যবর্তী কোণ কত? ঠিক আছে, আচ্ছা, তো এই টাইপের কোশ্চেন গুলা যখন আমরা সলভ করতে যাব, মধ্যবর্তী কোণ বের করা সংক্রান্ত, ঠিক আছে, যে কম্পাঙ্ক তল এবং সমাবর্তিত আলোর সমাবর্তন তলের মধ্যবর্তী কোণের মান কত? সচরাচর এটা তোমার হচ্ছে 90 ডিগ্রিতে ফিক্স করা থাকে আর কি। তো কম বেশি যদি আমরা করতে যাই যে অলমোস্ট কত, অন্য সময় যদি 90 ডিগ্রি না হয়ে থাকে আর কি, তখন হচ্ছে আমরা ধরো যে সূক্ষ্মকোণের ক্ষেত্রে আমরা যদি মানে কনসিডার করতে পারি, ঠিক আছে। তো খেয়াল করতেছে যে এটা হচ্ছে একটা জাস্টের কোশ্চেন, ঠিক আছে, জাস্টে আসা একটা কোশ্চেন। এই টাইপের কোশ্চেন গুলা বা জ্ঞানমূলক কোশ্চেন গুলো আমাদের একটু রিভাইজ দেওয়া দরকার। তো সেই হিসেবে আমি তোমাকে যেটা বললাম যে সচরাচর হচ্ছে তোমার 90 ডিগ্রিতে ফিক্স করা থাকে, যাতে তোমার অন্য আলো একটু হইলেও ঢুকতে না পারে, ঠিক আছে। সমবর্তন একদম সমকোণ এই শব্দের সাথে মিল রেখে তোমরা মনে রাখতে পারো, সমকোণ, সমাবর্তন সমকোণ মানে কত, π/2 বা 90 ডিগ্রি, এক সমকোণ। তাহলে লাস্ট কোশ্চেন দেখবা, সমতল গ্রেটিং এর নিয়ে একটা ম্যাথ, ফার্স্টে 12-13 সালে আসে একটা কোশ্চেন, যে কি বলছে দেখো, একটি সমতল গ্রেটিং এর প্রতি মিলিমিটারে তোমার কয়টা দাগ আছে, 600টা করে দাগ আছে। এর উপর সোডিয়াম আলো আপতিত হলে দ্বিতীয় ক্রমের অবমর জন্য অপবর্তন কোণের মান কত, কত এর কাছাকাছি হইতে পারে এখানে অপশন গুলোর মধ্যে। তো আমরা জানি, আমরা আগে সূত্র দিয়ে স্টার্ট করব, যে ডি সাইন থিটা সমান সমান এন ল্যামডা, ঠিক আছে, অবমের ক্ষেত্রে। ডি মানে কি, 1/n, সাইন থিটা বাই এন ইকুয়াল টু হলো এন ল্যামডা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি, সাইন থিটা সমান সমান হলো বড় হাতের এন ছোট হাতের এন ল্যামডা। তাহলে এখানে আবার সবগুলো একসাথে করে গুণ দিবা, ঠিক আছে। এন হচ্ছে তোমার এখানে কত, দ্বিতীয় ক্রম বলা আছে, তাহলে এন এর মান সব এখানে 2। তারপরে তোমার 600টা করে দাগ আছে, 600 প্রতি মিলিমিটারে 600টা করে দাগ আছে। 1 মিটার, মিলিমিটারের ক্ষেত্রে আমি এখানে মিটারে কনভার্ট করবো, 1000, 5896। আর এখানে হচ্ছে তোমার এই এন এর জন্য 2 বসাইলাম, একটু সামনেই বসাইলাম, অ্যাংস্ট্রম যেহেতু 10^10। এই যে 1000, এখানে যে 100, এগুলো মিলাই ফেললাম, তাহলে 6×12, 5896, তাই তো। 5896 কে হিসাবে সুবিধার জন্য ধরে নিবা 6000, 6000 হলে 636, 36×2 = 72, এই যে 6×12, আর এটা হচ্ছে 6000, তাহলে 6×6 = 36, 36×72, কি কি বাকি থাকে, এখানে থাকে 100, এখানে থাকে 100, এখানে থাকে 1000, যে এখানে থাকে 1000, এখানে থাকে 100, আর এখানেও থাকে কত, 1000, আর গুণ হিসেবে থাকে 10^10, 3 3 6 2 8, 72 ইন্টু 6 2 8, আর 8 থেকে 10 গুলো কত, 10^2, কত 0.72, সাইন ইনভার্স 0.7, সাইন ইনভার্স 0.7 হবে তোমার এখানে কাছাকাছি উত্তর, দ্রুত গতিতে বের করার মতো, ঠিক আছে। তাহলে আমি কি করছি, লাস্টে 5896 কে 6000 ধরে নিছি ক্যালকুলেট করার জন্য, হিসাবের সুবিধার জন্য। লাস্ট কোশ্চেনটা মোটামুটি এটা তোমরা পারবা, থিটা মান বসাই দিয়ে। সেম টাইপের ক্যাটাগরির একটা 2টা ম্যাথ রাখছি আর কি, এগুলো হচ্ছে অন্য ভার্সিটির। তো আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আজকের ক্লাস হচ্ছে আমি এই পর্যন্ত রাখি। আর গরমে হচ্ছে সবাই বেশি বেশি পানি পান করবে, নাহলে হচ্ছে অসুস্থ হয়ে যাবে, ঠিক আছে, খুব দ্রুত অসুস্থ হয়ে যাবে, খুবই বাজে একটা আবহাওয়া। সবার জন্য শুভকামনা রইলো।
পর্যাপ্ত বিশ্রাম নিবে। আল্লাহ হাফেজ।